ছোটা কৈলাস, আদি কৈলাস। কৈলাস মানস সরোবর যাত্রা করলে কিন্তু ফার্স্ট কিন্তু এই আদি কৈলাসের দর্শন করে তবেই কিন্তু মানস সরোবর যাত্রা শুরু হয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। লাস্ট 2 বছর ধরে প্ল্যান প্রোগ্রাম করে বেরিয়ে পড়েছিলাম। লাস্ট দুবারই ভেবেছি যে লাদাখ থেকে ফেরার সময় এই রাস্তা দিয়ে বাড়ি ফিরব, কিন্তু ওই বাড়ি ফেরার তাড়া আর কোনো মানে আদার্স অনেক কিছু ব্যাপার থাকে তো বাড়ি ফেরার সময়, তো হয়ে ওঠেনি আর কি, ক্যান্সেল করেছিল। বাট এইবার এমনভাবে প্ল্যানটা করেছিলাম যে এই রাস্তা ধরে লাদাখ যাব। কথা বলছি আদি কৈলাস, ওম পর্বত, স্পিতি ভ্যালি হয়ে লাদাখ। হ্যাঁ, আমরা কিন্তু ঘুরে চলেও এসেছি। 30শে জুন বাড়ি ফিরে গেছি আর বেরিয়েছিলাম 14ই জুন। কিন্তু এত কথা কেন বলছি? বলার একটাই উদ্দেশ্য, আমার হাতে আদি কৈলাস, ওম পর্বত, স্পিতি ভ্যালির 12 দিনের ফুটেজ এই মুহূর্তে আমার হাতে নেই। যেই হার্ড ডিস্কে আমি সেভ করে রেখেছিলাম সেটা করাপ্টেড হয়ে গেছে, কোনোভাবেই এখনো কিন্তু উদ্ধার করতে পারিনি। হয়তো উদ্ধার করা যাবে, অনেক খরচা, সেটা এই মুহূর্তে আমার পক্ষে বহন করা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কখনো উদ্ধার করতে পারি তখন দেখা যাবে, ভিডিওগুলো তোমাদের আমি পরপর দেবো। আর আপাতত আমার কাছে ফুটেজ বলতে যেটুকু মোবাইলে আছে তার বাইরে আমার কাছে কিছু নেই। ছোট ছোট ফুটেজ কিছু নেওয়া আছে, সেগুলো তোমাদের আমি রিলস বা শর্টের মাধ্যমে হয়তো তোমাদের কাছে দেখাতে পারবো, আদারওয়াইজ আমি কিছু পাচ্ছি না এই মুহূর্তে। আর সত্যি কথা বলে কি, এমনি মন মেজাজ প্রচণ্ড খারাপ। মানে বুঝতেই পারছো, এতদিনের একটা প্ল্যান, এতদিনের একটা মানে সেই এই জায়গাটা অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে রাখা যে যাব, সেই জায়গায় গেলাম, ঘুরে এলাম, কিন্তু ভিডিওগুলো আমার কাছে নেই আমার হাতে এই মুহূর্তে। তো এটা খারাপ লাগছেই, কি আর করবো, ওগুলো কিছু করারও নেই। কি করবো, এই ভেবে তো বসেও থাকা যায় না। তো আপাতত ফোনে যেটুকু ফুটেজ আছে সেইগুলো নিয়ে আপাতত এবারে সিরিজটা স্টার্ট করলাম। তারিখটা ছিল 14ই জুন 2024। আমরা ভোর 3টে নাগাদ আমরা 5 জন বেরিয়ে পড়েছিলাম বর্ধমান থেকে। তো এবারে আমরা যে লাদাখ যাচ্ছি, এবারে রাস্তাটা কিন্তু দিল্লি দিয়ে নয়, এবারে রাস্তা আমরা ধরবো আদি কৈলাস, ওম পর্বত, স্পিতি ভ্যালি হয়ে লাদাখ। 14ই জুন 2024, টাইম হয়ে গেছে এখন ভোর প্রায় 3:30, আর আমি এসে ওয়েট করছি নওয়াঘাট মোড়ে বাকি সবার জন্য। তো আজ আপাতত আমাদের যে টার্গেট আছে লখনৌ পর্যন্ত 894 কিলোমিটার রাস্তা। এই NH-19 থেকে দুর্গাবতী থেকে রাইট সাইড নিয়ে নেবো, তারপর রায়পুর, ওয়াকপুর থেকে লখনৌ। আজ আমাদের রাইডের দ্বিতীয় দিন। আজ আমরা লখনৌ থেকে বেরিয়ে আপাতত টনকপুর উদ্দেশ্যে যাচ্ছি। 323 কিলোমিটার রাস্তা, আজ বেরোতে একটু দেরি হয়ে গেছে। আর এখন এসে আমরা আপাতত পৌঁছেছি পিলভি টাইগার রিজার্ভে, ঠিক গেটের কাছে। তোমরা যদি মনে করো যে টাইগার রিজার্ভে সাফারি করবে তো করতে পারো। আদি কৈলাসের রাস্তায় অনেকটা পথ চলে এসেছি। পিলভিটার এখান থেকে হচ্ছে 54 কিলোমিটার, খাতিমা হচ্ছে আর 15 কিলোমিটার। আর আমরা আদি কৈলাসের রাস্তায় অনেকটা পথ চলে এসেছি। পিলভির জঙ্গলটা ক্রস করে এলাম, আর এরকম একটা এই ক্যানেলের সামনে দাঁড়িয়েছিলাম ওটা ছবি টবি তোলার জন্য। আজ আমাদের রাইডের তৃতীয় দিন। আজ আমরা টনকপুর থেকে বেরিয়ে পড়েছি ধারচুলার উদ্দেশ্যে। চম্পাওয়াত, লোহাঘাট, পিতারাগড় হয়ে ধারচুলা পৌঁছাবো। 242 কিলোমিটার রাস্তা, দেখি কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি। এখন জাস্ট জলজীবী থেকে এগিয়ে এসি, জাস্ট দাঁড়িয়েছি এমন একটা পজিশনে যেখান থেকে হচ্ছে এই হচ্ছে কালী নদী। দেখো নিচে দিয়ে কালী রিভার বয়ে গেছে, তোমাদের দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখো। এই হচ্ছে কালী রিভার বয়ে গেছে, আর কালী নদী দুটো দেশকে ভাগ করেছে। দেখো কেমন, ওদিকে হচ্ছে নেপাল আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, মানে দুটো দেশকে ভাগ করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওইদিকে পাহাড়টা সব, এগুলো সব নেপাল, আর এটা হচ্ছে ইন্ডিয়া। এই হচ্ছে গাড়ি। আজ আমাদের রাইডের হচ্ছে চতুর্থ দিন। কালকে সন্ধ্যে নাগাদ ধারচুলা এসে পৌঁছেছি। তো আজকে সকাল সকাল নেপালে চলে এসেছি জেরক্স করার জন্য। এই হচ্ছে হাসপাতাল। এই হাসপাতাল আপাতত টোকেন কেটে 30 টাকা করে নিল, টোকেন কেটে এখন ফর্মটা জমা দিয়েছি, লাইনে দাঁড়িয়ে আছি। একটা শহরকে কেমন একটা নদী দুটো ভাগে ভাগ করতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই দেখো আর ধারচুলা। এই ধারচুলা দারচুলা দুটো একটা শহরকে দুটো ভাগ করেছে একটা নদী, কালী নদী, প্লাস হচ্ছে দুটো দেশকে ভাগ করেছে। মানে বুঝতে পারছো? তোমাকে একটু জুম করে দেখাই, দেখো এখান থেকে লাগছে জানা, দারুণ লাগছে শহরটা। আমাদের পারমিট বানানো হয়েও গেছে, 580 টাকা টোটাল খরচা হয়েছে। তো পারমিট বানিয়ে আমরা ধারচুলা থেকে আমরা বেরিয়ে পড়েছি গুঞ্জির পথে। আমাদের পারমিটের খরচা হচ্ছে 30 টাকা হাসপাতালে টিকিট কাটার জন্য, 150 টাকা হচ্ছে হাসপাতালে ফিস নিয়েছে একটা, 100 টাকা হচ্ছে স্ট্যাম্পের জন্য, আর 200 টাকা হচ্ছে গভর্নমেন্টের ফিস। আর যে কোনো অনলাইন থেকে তুমি যদি করো তাহলে 100 টাকা নেবে, নিজেও করে নিতে পারো। এই হচ্ছে খরচা। আর ফর্মটা যে কোনো জেরক্স দোকানে পেয়ে যাবে। ফর্মটা নিয়ে
থানাতে গিয়ে একটা স্ট্যাম্প মারাতে হবে। এই হচ্ছে পারমিটের প্রসেস। এই হচ্ছে ডান দিকে নেপাল, বাঁ দিকে হচ্ছে ইন্ডিয়া, আর এই মাঝখান থেকে কালী নদী, আর এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে মানস সরোবর কৈলাস যাত্রার মানে কত ঐতিহ্যপূর্ণ পুরনো রাস্তা ভাবো। আর আমরা সেই রাস্তা দিয়ে যাত্রা করছি এই বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে। মানে এগুলো কত বড় ভাগ্য থাকতে হয়, কত বড় মানে পাওনা এটা, এরকম একটা সুন্দর একটা ঐতিহ্যপূর্ণ পুরনো এত পুরনো রাস্তা দিয়ে আমরা আজকে যাত্রা করছি আদি কৈলাস ওং পর্বত। খালি নদীটা দেখো, খালি কালী নদীটা মানে হঠাৎ করে এসে উপর থেকে পড়ছে। ঠিক এরপরই ঘটলো বিপত্তি। টাইম প্রায় বিকাল 4টে বাজে। তখন আমার গাড়ির ক্লাচ প্লেটটা গেলে চলে, প্রায় 60 কিলোমিটার ধারচুলা থেকে চলেও এসেছিলাম, আবার ব্যাকে ধারচুলা গেলাম। দেখো এরকম একটা ঠিক রুমে আছি, ঠিক এরকম রুমটা মানে জাস্ট মাথা গুঁজার ঠাঁই আর কি, পাখা আছে একটা, আর বাইরে অঝোর ধারা বৃষ্টি মানে পড়ছে আর কি। তো এটা হচ্ছে ধারচুলা। যাই হোক, গাড়ি নিয়ে এসে আমার আপাতত গাড়ি বাগানো কমপ্লিটও হয়ে গেছে। তো জাস্ট ক্লাচ প্লেটটা পাল্টে দিতেই আবার ঠিক হয়ে গেছে গাড়ি। এখন জানি না কতক্ষণ ঠিক থাকবে বা কি অবস্থা থাকবে। আজকে আমি আপাতত একাই আছি, বাকি সবাই চলে গেছে গঞ্জিতে। আমি কাল ভোরবেলা এখান থেকে যাব গঞ্জি। তোমাদের রুমটা একটু দেখাই। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে একটা বেড, ঠিক আছে? মানে জাস্ট মাথা গুঁজার ঠাই, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। আজ হচ্ছে রাইডের 5ম দিন। সকাল 8টার মধ্যে চলে এসছে এই গঞ্জিতে। গঞ্জির একদম এই যে মোড় মাথাটাতে, যেখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে আদি কৈলাস, ডান দিকে হচ্ছে ওং পর্বত। তোমাদের একটু জুম করে দেখাই। হ্যাঁ, এটা মোবাইলে দেখাচ্ছি। ও ফাটাফাটি লাগছে, দেখো খালি। ছোটা কৈলাস, আদি কৈলাস। কৈলাস মানস সরোবর যাত্রা করলে কিন্তু ফার্স্ট কিন্তু এই আদি কৈলাসের দর্শন করে তবেই কিন্তু মানস সরোবর যাত্রা শুরু হয়, মানে পূর্ণতা পায় আর কি। ও কি লাগছে এই জায়গাতে দাঁড়িয়ে, নিজেকে একটা একদম পুরো ধন্য মনে হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, বম বলে। আমরা একদম এসে পৌঁছেছি একদম আদি কৈলাসের একদম পাদদেশে। একদম মানে এত সুন্দর দর্শন, সত্যি ভোলার নয় এই দৃশ্য। এইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পঞ্চপাণ্ডব পাহাড়। এই হচ্ছে আমাদের বাবা আদি কৈলাস। এইখানেই আছে গৌরীকুণ্ড। এই হচ্ছে মহাদেব মন্দির, মহাদেবের মন্দির। এদিকে আছে ভীমক্ষেত, মানে যে যখন স্বর্গারোহণ করেছিল তখন এখানে কিছুদিন ছিল, তো চাষবাস করেছিল ভীম, তো এই জন্য নাম হচ্ছে ভীমক্ষেত। অটোমেটিক কিন্তু ধান এখনও হয়, আজও হয়। এদিকে হচ্ছে পার্বতী মন্দির, পার্বতী কুণ্ড, আর এদিকে হচ্ছে পার্বতী মুকুট। এই হচ্ছে এখানকার মাইথোলজি। বাবার পাদদেশে বসে এখন চা খাওয়ার এই যে মজাটাই আলাদা, ঠিক আছে? তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। আর যারা আদি কৈলাস যাত্রা করবে, এই যে গণেশ নালাটা কিন্তু পাইপ দিয়ে দিয়েছে, আর কোনো অসুবিধা কিছু নেই। যেটা আগে জলটা দিয়ে পেরিয়ে যেতে হতো, সেটা এখন আর পেরোতে হবে না, টোটালটাই কিন্তু পাইপ। দেখো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, ঠিক আছে? দেখো পাইপ দিয়ে দিয়েছে, আর দেখো কৈলাস, আদি কৈলাস, দেখতে পেয়েছো? এখন তোমরা নিশ্চিন্তে চলে আসতে পারো আদি কৈলাসের রাস্তায়। এই যে গণেশ নালায় আর জলের কোনো সমস্যা কিছু নেই, পাইপ দিয়ে দিয়েছে। দেখো পাইপ বসিয়ে দিয়েছে, আরও দারুণ কাজ করেছে একটা। তো নিশ্চিন্তে চলে আসতে পারো আদি কৈলাস যাত্রায়। ওং নমঃ শিবায়। আমরা আদি কৈলাস থেকে চলে এসেছি ওং পর্বত দেখার জন্য এই নাভিডাঙে। কালাপানি পেরিয়ে এসেছি, আর এই নাভিডাং থেকে কিন্তু ওই যেটা লিপুলেক পাস হয়ে কৈলাস মানস সরোবর যাত্রা হতো, সেটা কিন্তু বেশি দূর নয়। ওম পর্বতে দেখতে পেয়েছো ওং লেখাটা পরিষ্কার, একদম পুরো ক্লিয়ার, মানে এত সুন্দর দেখতে পাওয়া গেল সত্যি। আর এখানে দেখো, এই দেখো, দেখতে পেয়েছো নন্দীর মুখটা, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো, দেখতে পেয়েছো নন্দীর মুখটা? আর তার উপরে দেখো বাবা, দেখো পা ঝুলিয়ে বসে আছে, বুঝতে পারছো? বাঘের মুখ। আর ডান দিকে দেখো, ডান দিকে বাবা বসে আছে, এখন পা ঝুলিয়ে। এইদিকে দেখো ত্রিশূল পাহাড়, এই সাইডে এটা হচ্ছে ত্রিশূল পাহাড়, এটা হচ্ছে ত্রিশূল পাহাড়, ঠিক আছে? এটা হচ্ছে ত্রিশূল পাহাড়। আর এটা হচ্ছে নাগ পর্বত। দেখো পিছনে, ঠিক পিছনটা হচ্ছে নাগ পর্বত, এটা হচ্ছে নাগ পর্বত, ঠিক আছে? এইটা এই যে ছুঁচ মতন যেটা হয়ে আছে, এই পাহাড়টা হচ্ছে নাগ পর্বত। তোমাদের আরেকবার দেখাই, দেখো ভালো করে দেখো, নন্দীর মুখটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো নন্দীর মুখটা? তার উপরেই কিন্তু বাঘের মুখটা। ডান দিকে দেখো বাবা বসে আছে একদম,
পরিষ্কার বোঝা যাচ্ছে, পা ঝুলিয়ে বসে আছে দেখো, পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে এখানে কাহানি। আর সত্যি এত সুন্দর পর্বতটা দেখো, ওং লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ওং পর্বতের ওং লেখাটা। এত সুন্দর দর্শন হবে আমরা ভাবতে পারিনি। আদি কৈলাসও যেমন দর্শন হলো, আর ওং পর্বত খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেল। সত্যি মানে দারুণ দারুণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না, সত্যি বলছে বোঝানো যাবে না। এ দেখো অন্নপূর্ণা রেঞ্জের, এটা আমাদের হোমস্টে ঠিক পিছনটাতে দেখো দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো এই যে চূড়াটা দেখতে পেয়েছো, চূড়াটা দেখতে পেয়েছো, একদম ছুঁচ হয়ে আছে। দেখো কাল গাড়ি ছিল এই হোমস্টে, আর ঠিক এই হোমস্টেটা বেরিয়েছি, এখানে গাড়ি ছিল, প্যাকিং হয়ে গেছে কমপ্লিট, একদম প্যাকিং। এখন আপাতত আমরা বেরিয়ে যাব, সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে। তেল যা ছিল ভরে নিয়েছি, তেল যদিও আমাদের মনে হচ্ছে লাগবে না, তবু ভরে নিয়েছি যা ছিল। এই একটা, আর এটা এই বাঁদিকের সিংহটা কী হতে পারে? ও অন্নপূর্ণারই কিছু, অন্নপূর্ণারই রেঞ্জ নয় তো। আমরা এখন যাচ্ছি নারায়ণ স্বামী আশ্রম, জাস্ট 5-6 কিলোমিটার তাওয়াঘাট থেকে উঠে এলাম। ঠিক আছে, তো রাস্তা চরম খাড়াই, দেখো কী হারে খাড়াই রাস্তা দিয়ে উঠে এসেছি। এই দেখো এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে গাড়ি। ঠিক আছে, চলে এসেছি নারায়ণ স্বামী আশ্রমে। এই নারায়ণ স্বামী আশ্রম বিখ্যাত একটাই কারণে, মানস সরোবর কৈলাস যাত্রার বেস ক্যাম্প এটা। অনেকেরই স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে যে মানস সরোবর কৈলাস যাত্রা করব। যদিও সেই ইচ্ছা বা স্বপ্ন এখন আমার পূরণ হয়নি, যদি হয় ভবিষ্যতে হয়তো দেখা যাবে। কিন্তু অদূর মানে পুরনো দিনে আগে যে জায়গাটা থেকে মানস সরোবর কৈলাস যাত্রা হতো, সেই জায়গাটা হচ্ছে ঠিক এইটা। এই সেই জায়গা, যে জায়গা থেকে কৈলাস মানস সরোবরের ট্রেকিং, অ্যাকচুয়ালি অরিজিনালি ট্রেকিং কিন্তু এখান থেকে শুরু হতো। আছি এখন নারায়ণ আশ্রম, উত্তরাখণ্ড। এখানেই হচ্ছে এটাই বেস ক্যাম্প ছিল। খুব পুরনো দিন 1936 সালে এটা প্রতিষ্ঠা হয়। তো তারপরে বহু বছর এখান দিয়ে কিন্তু যাত্রা স্টার্ট হতো। দেখো আপেল গাছ, আপেল ধরে গেছে, ছোটো ছোটো গাছগুলোতে কেমন আপেল ধরে গেছে। আর নিচেতে দেখো আলু জমি, আলু জমিতে আপেল গাছ। এই আশ্রমে যে খাওয়া দাওয়া বা যা কিছু সবজি টবজি কিন্তু এরা নিজেরাই কিন্তু ফলায়। হ্যাঁ দেখো এখানে যেমন আলু চাষ করেছে, আগেও তোমার দেখালাম, এগুলো দেখো কড়াই চাষ করেছে, ওখানে দেখলাম ওই দেখো ওই দিকটা ফুলকপি, বাঁধাকপি, ওই সাইডে সব কিছুই চাষ করেছে। তো এখানে কিন্তু টোটালটাই এদের নিজেদের কিন্তু সমস্ত কিছুই। চলে এসেছি নারায়ণ আশ্রম থেকে একদম পঞ্চচুল্লি বেস ক্যাম্প দুগতু ও দান্তু ভিলেজে। তো এখান থেকে আজকে পঞ্চচুল্লি বেস ক্যাম্প দেখবো বলে চলে এসেছি। যদিও ওয়েদার খুব একটা ভালো নয়, আমরা মোটামুটি ওই সামনে 2-3টে পিক দেখতে পাচ্ছি। কতগুলো ঝর্ণা দেখেছো, ওখান থেকে জলগুলো গলে গলে এসে, এই দেখো ধৌলি গঙ্গা, এটার নাম হয়েছে ধৌলি গঙ্গা। ঠান্ডা জলটা, বহুত ঠান্ডা। পঞ্চচুল্লি থেকে আমরা ধারচুলার রাস্তা ধরে নিয়েছি। আর এই রাস্তা আসার পথে রাস্তার ধারে একটা দোকান থেকে ডিম নিয়ে আর উড়ি বারান্দায় রান্না চাপিয়ে দিয়েছে। আর বাইরে দেখো অঝরে বৃষ্টি পড়ছে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট, আর এই খেতেও বসে পড়েছি। দেখো টেবিলে, আঙ্কেলজির দোকানেই টেবিলে বসে পড়েছি। দেখো ভাত, হ্যাঁ 2টো ডিম সিদ্ধ করেছি, আলু ভাতে আর ডাল। ঠিক আছে, আজকের হচ্ছে মেনু, এই হচ্ছে মেনু। চাপাচাপ করে খেয়ে নিই। আর শান্তনু বা সুবীর ফুবির ওরা সব চলে গেছে, জলজীবীর কাছাকাছি চলে গেছে। আমরা এখন আপাতত যাবো ধারচুলা থেকে জলজীবী। আমরা খেতে বসেছি, আর পরিবেশটা দেখো, আর বাইরে বৃষ্টি হচ্ছে। দেখো এই হচ্ছে আমাদের গাড়ি, আর বাইরে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে। পাহাড়ি, একদম পাহাড়ের কোলে আমরা, একদম এই যে রাস্তা, মেন রাস্তা যেটা দরমা ভ্যালি। দেখো গাড়ি রেখেছি, আর এই আমরা খেতে বসেছি। ঠিক আছে, রান্না হয়ে গেছে, ওই যে সব ওভেন টোভেন ওখানে আছে, গোছগাছ করবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে ধারচুলা উঠতেছে। কাল সকালে গুঞ্জি থেকে বেরিয়ে নারায়ণী আশ্রম, পঞ্চচুল্লি বেস ক্যাম্প, ধারচুলা হয়ে এই মুন্সিয়ারি রাস্তায় বারাম পর্যন্ত এসেছিলাম। সন্ধ্যা নাগাদ এসে পৌঁছেছিলাম, 270 কিলোমিটার রাস্তা। আজকে বেরিয়েছি সকালবেলা বারাম থেকে মুন্সিয়ারি হয়ে এই কর্ণপ্রয়াগের রাস্তাটা ধরবো। তো এখন আপাতত আছি মুন্সিয়ারিতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের শুধু লেয়ারটা দেখতে হবে, চারপাশের লেয়ারটা দেখো খালি। আর উপরে মেঘটা মনে হচ্ছে একটা ছাদ তৈরি করে দিয়েছে। তো এই দেখো পঞ্চচুল্লির 5টা পিক দেখো, ভালো করে দেখো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, আর তার পাশেই দেখো একটা রেঞ্জ আছে, পঞ্চচুল্লির মধ্যে পড়ছে। আর এই দিকে দেখো এটা হচ্ছে নন্দাদেবী, এইটা হচ্ছে নন্দাদেবী। এই দেখো
এটা হচ্ছে নন্দাদেবী। এই দেখা একটা দেখতে পাচ্ছ পাহাড়, ভালো করে দেখো, এটা হচ্ছে নন্দাদেবী। এইটা রুমচেক গ্লেসিয়ার, স্পেলিংটা ভুল হতে পারে, হ্যাঁ, রুমচেক গ্লেসিয়ার আছে এই ঠিক তার বাঁ দিকেই। আর এটা হচ্ছে ত্রিশূলী পাহাড়। এটা দেখো এবার পঞ্চচল্লিশ 5টা টপ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো বাঁ দিকেটা হচ্ছে 1 নম্বর, তারপরেরটা হচ্ছে 2 নম্বর, ওইটাই কিন্তু সবচেয়ে বেশি হাইট, তারপর 3 নম্বর, 4, 5। তো এখানে একটা ভান্ডারাতে খাওয়া ছিল আমরা রাস্তায় যাওয়ার পথে, তো এইসব বসে পড়েছি খেতে। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ আমাদের রাইডের হচ্ছে 9ম দিন। আমরা লাস্ট বালাম থেকে শ্রীনগরে নাইট স্টে করেছিলাম, আর তারপরের দিন শ্রীনগর থেকে ঋষিকেশ হয়ে সিমলা হয়ে কুফরিতে নাইট স্টে করেছিলাম। আজকে কুফরি থেকে মোটামুটি আমাদের যেটুকু টার্গেট আছে ছিটকুল, প্রায় 264 কিলোমিটার রাস্তা। আপাতত এখন আছি কুফরি থেকে জাস্ট গ্রিন ভ্যালিটা পেরিয়ে এসি এই জায়গাটাতে আছি। জায়গাটা খুব সুন্দর লাগছে, আপেল বাগান শুধু। পাহাড়ের এই যে দেখেছো সাদা সাদা চিকচিকির মতন সব ঢাকা হয়ে আছে, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে আপেল গাছগুলোকে বরফ বা তুষারপাতের হাত থেকে রক্ষা করার জন্য এইভাবে সব মানে এগুলো মশারি টাইপের দিয়ে সব ঢাকা দিয়ে দিয়েছে। এবারও কিন্তু আমরা সমস্ত রান্নার সরঞ্জাম সঙ্গে নিয়ে নিয়েছি, আর রান্না করতেও লেগে গেছি আমরা। তো সিমলা থেকে অনেকটাই চলে এসেছি, আর এবারে আমাদের উদ্দেশ্য হচ্ছে টোটাল স্পিতি ভ্যালিটা এক্সপ্লোর করা। এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে স্পিতি ভ্যালিটা করব, তো এবারে টোটাল স্পিতি ভ্যালি কমপ্লিট করে তবে লাদাখ এন্ট্রি করবো। দেখো আপেল, দেখো আপেল, সামনে থেকে আপেল দেখো। আচ্ছা এখন সারহানে আপেল একদম বড় বড় আপেল হয়ে গেছে এবং প্রচুর আপেল। স্পিতি ভ্যালির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই জায়গাটা। জিওরি মোড় থেকে কিছুটা যাওয়ার পরই মানে কিন্নর ভ্যালিতে প্রবেশ করলি তোমরা কিন্তু এই জায়গাটা দেখতে পাবে। এখন আছি আপাতত ভারতবর্ষের শেষ গ্রাম ছিটকুল। এর কিছুটা পরই কিন্তু সামনেই দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু তিব্বত, এখন আপাতত অকুপায়েড চীন। তো কাল সন্ধ্যের সময় সাংলা রাকছাম পেরিয়ে ছিটকুল এসেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর কি। তো এখন সকালে আপাতত ছিটকুল থেকে বেরিয়েছি, এখন যাব কল্পা। কল্পা থেকে দেখি কত দূর কি যাওয়া যায় সেটা তোমাদের জানাচ্ছি। আপাতত যেটা আমাদের টার্গেট আছে টাবো পর্যন্ত যাওয়া। টাবো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আমরা আর কি কল্পা ঘুরে যদি যাই 263 কিলোমিটার রাস্তা আছে। তো এই হচ্ছে কিন্নর কৈলাস। কল্পা থেকে আমরা এসেছি শুধুমাত্র এই বাবার দর্শনের জন্য। দেখো দেখতেছো কিন্নর কৈলাস, দেখো দেখেছো মাথায় দেখো শিবলিঙ্গের মতন আছে যেই পাহাড়টা চূড়াটায়, ওটা হচ্ছে কিন্নর কৈলাস। তোমাদের জুম করে দেখালাম, দেখো জয় বাবা ভোলেনাথ। আর পাহাড়ের চারিপাশে পাহাড়টা তো তোমাদের দেখালাম আমি, এ পুরো বরফে সব ঢেকে আছে, একদম পুরো বরফে ঢেকে আছে। সত্যি আমাদের ভাগ্যটা দারুণ যে এত সুন্দরভাবে বাবা দেখা দিয়েছে আমাদের। আদি কৈলাসেও এত সুন্দর দর্শন হয়েছিল, আবার এখানে এসেও খুব সুন্দরভাবে বাবার দর্শন হয়ে গেল। আদি কৈলাস এবং পর্বত খুব সুন্দরভাবে দর্শন করেছে। খালি একটু পঞ্চচল্লিতে আমাদের মেঘ এসে গিয়েছিল, আর তাছাড়া দেখো খালি কত সুন্দর। এটাই হচ্ছে খাব ব্রিজ, ঠিক এই দিকটা হচ্ছে কিন্নর ভ্যালি, আর এই খাব ব্রিজের ওই সাইডে হচ্ছে স্পিতি ভ্যালি। আর স্পিতি ভ্যালি ওই সাইড দিকে আসছে স্পিতি রিভার, এসে শতদ্রু রিভারে এসে মিশেছে। খাব থেকে 35 কিলোমিটার আসার পরই নাকো ভিলেজে এই নাকো লেকটি, খুব বেশি বড় নয়, ছোট লেক। এখন চলে এসেছি 50 কিলোমিটার রাস্তা নাকো থেকে কুখ্যাত মালিং নালা পেরিয়ে গিও ভিলেজে, গিও মনাস্ট্রিতে। চলো তোমাদের এখানে দেখাই 500 বছর পুরনো ভারতের একমাত্র মমি। এই মমিটা সংরক্ষণ করার জন্য কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, একদম প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত করা আছে। তো এনার চুল নখ কিন্তু অ্যাজিটিক এখনও তাই আছে। এনার নাম সাংহা তেনজিন। তোমরা যদি কখনো গিও মনাস্ট্রিতে যাও, মানে স্পিতি ভ্যালি ঘুরতে গেলে অবশ্যই গিও মনাস্ট্রিতে যাবে, তো অবশ্যই দেখে আসবে। কিন্তু ভারতবর্ষের একমাত্র মমি যেটা 500 বছরের পুরনো। আজ আমাদের রাইডের 11 নম্বর দিন। কাল সন্ধ্যে নাগাদ গিও ভিলেজ থেকে ঘুরে এসে টাবোর কিছুটা আগেই একটা হোমস্টেতে ছিলাম। তো এখন আছি আপাতত টাবো মনাস্ট্রিতে। এটা ওল্ড মনাস্ট্রি, মাটির একদম কিন্তু পুরো। আজকে আমাদের যেটা প্রোগ্রাম আছে কাজা পর্যন্ত যাবো, অবশ্যই ফিন ভ্যালি ঘুরে 284 কিলোমিটার রাস্তা। এই হচ্ছে ধানকার মনাস্ট্রি, দেখেছো খালি পাহাড়ে কেমন খাঁজে আর কেমন হচ্ছে উই ঢিপির মতন দেখো লাগছে। তো স্পিতি ভ্যালির একটা খুব আকর্ষিত জায়গা। দেখো আমরা কতটা হাইটে দাঁড়িয়ে আছি, ভয় লাগছে নিচের দিকে যেতে। হ্যাঁ দেখো
তো এখানে এই যে মোনাস্ট্রির বাইরে এসি এই দই সে কালকে রয়ে যাওয়া দই খাচ্ছি। আর দেখো চামচ তো নেই, আর বিস্কুট দিয়ে চামচ বানিয়েছি, দই খাওয়া একটা। দই দিয়ে টিফিনটা সারা হচ্ছে এখন আপাতত। এরপর আমরা যাবো মাঠ ভিলেজ। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো পিন ভ্যালি ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে, মানে অভয়ারণ্য। ওখানে কিন্তু আমরা প্রচুর বিভিন্ন রকমের প্রাণী কিন্তু আমরা দেখেছিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইব্যাক্স এবং স্নো লেপার্ডও আছে। যদিও আমরা স্নো লেপার্ড দেখিনি, আরও কিছু অনেক প্রাণী দেখেছিলাম যেগুলোর নাম আমরা জানি না। তো চলো এবার আমরা যাই পিন ভ্যালির দিকে। এটা কি এটা বুঝতে পারছি না, মোবাইলে একটু জুম করছি, দেখো হরিণের মতনই লাগছে। যা চলে গেল, আরে না দারুণ। মাঠ ভিলেজ থেকে মানে পিন ভ্যালি থেকে চলে এসেছি কাজাতে। কাজাতে এসেই প্রথমেই যেটা করেছি, হায়েস্ট পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিয়েছি। পৃথিবীর হায়েস্ট পেট্রোল পাম্প থেকে, ঠিক আছে, এই হচ্ছে ওয়ার্ল্ড হায়েস্ট পেট্রোল পাম্প, 12,270 ফুট উচ্চতায়। আমি এখন চলে এসেছি কাজা থেকে লাংজা ভিলেজে, যেটাকে ফসিল ভিলেজও বলা হয়। মানে কোটি কোটি বছর আগে কিন্তু এখানে সমুদ্র ছিল। আমি এখন টেথিস সাগরে দাঁড়িয়ে চা খাচ্ছি। আগে হ্যাঁ ঠিকই শুনছো, এটা টেথিস সাগর, একটা সময় টেথিস সাগর ছিল। লাংজা ভিলেজে এখন দাঁড়িয়ে চা খাচ্ছি। আর এই হচ্ছে বুদ্ধ স্ট্যাচু, আর চারপাশে পাহাড়গুলো দেখো, বরফের ফুল। তার মানে তো তাই দাঁড়ায় আমি টেথিস সাগরে দাঁড়িয়ে চা খাচ্ছি। আছি এখন পৃথিবীর উচ্চতম গ্রামে। এই গ্রামটা যেটা মাত্র 114 জন পপুলেশন আর 4,587 মিটার উচ্চতায়, উচ্চতম মনাস্ট্রি। এবং এখানেই আছে পোলিং স্টেশন সবচেয়ে উচ্চতম, এবং গ্রামও উচ্চতম, উচ্চতম সবই উচ্চতম আর কি। তো এখানে আসতে চাইলে তোমাদের চলে আসতে হবে সিকিম গ্রামে, সরি কমিক গ্রামে, হিমাচল প্রদেশ। আমি আছি এখন পৃথিবীর উচ্চতম পোস্ট অফিসে, হিকিম। তো পোস্ট অফিসের যেটা পোস্ট বক্সটা দেখো কত বড়। তো তোমরা যদি দেখতে চাও চলে আসো একদম এই হিকিমে, 4,440 মিটার উচ্চতায়। চলে এসেছি এশিয়ার সর্বোচ্চ ব্রিজ, চিচাম ব্রিজ। এটা হচ্ছে হিমাচল প্রদেশে স্পিতি ভ্যালির মধ্যে অবস্থিত, 120 মিটার লম্বা এই চিচাম ব্রিজ। আজ আমাদের রাইডের 12তম দিন। আজকে আমরা বেরিয়েছি কাজা থেকে, টার্গেট আছে কেলং পর্যন্ত। অলরেডি চিচাম ব্রিজ পেরিয়ে চলেও এসেছি, সামনে আসবে কুঞ্জুম পাস, তারপরে আজকে যাব চন্দ্রতাল লেক হয়ে কেলং। চলে এসেছি কুঞ্জুম পাসে। এখান পর্যন্ত রাস্তা ভালোই খারাপ ছিল, এরপরে নাকি শুনছি আরও প্রচণ্ড রাস্তা খারাপ। আর আমার এই দেখো পিছনেই দেখতে পাচ্ছ হিমাচল প্রদেশের সবচেয়ে বড় গ্লেসিয়ার, 28 কিলোমিটার দৈর্ঘ্য গ্রেট গ্লেসিয়ার। এখন আছি চন্দ্রতাল লেকে, চাঁদের মতন দেখতে বলে এই লেকটার নাম হচ্ছে চন্দ্রতাল লেক। আর এখান থেকে চন্দ্র নদীর উৎপত্তিস্থল। লোকাল ভাষায় এখানকার স্থানীয় ভাষায় এখানের নাম হচ্ছে চুকমা। এই যে সব এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, সব সব নদী, মানে রাস্তা বলে কিছু নেই, সব নদী। এই যে এরকম রাস্তা, এত জল এরকম সব, এর থেকে তো কম এটা। লোসার খাস থেকে একদম গ্রামপু পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু এরকম, মানে এত জঘন্য রাস্তা। মানে আবার চন্দ্রতাল লেকের পর থেকে যখন নামার পর রাস্তা ধরলাম, পুরো রাস্তাটা প্রায় 100 কিলোমিটার রাস্তা, পুরো একদম জল, মানে জল ছাড়া কিচ্ছু নেই রাস্তায়। মানে কিভাবে যে এসেছি আমরাই জানি। মানে মোটামুটি আমরা 8টা নাগাদ কেলং এসে পৌঁছেছি। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড মানে অবস্থা খারাপ, গাড়ির অবস্থা খারাপ, নিজেদের অবস্থাও খারাপ। তো এই হিসেবে আমরা পৌঁছেছিলাম। যাই হোক, কোনো ভিডিও তো ফুটেজ কিছু নেই, আমি যেটুকু তোমাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাবার চেষ্টা করলাম, মানে 12 দিনের আমরা কিভাবে কোন দিকে গেছি তার সমস্ত ডিটেলস আমি চেষ্টা করলাম দেওয়ার। তো জানি না কতটুকু ভালো লাগবে তোমাদের, আর ছবির কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হবে না, কারণ পুরো ছবি কিন্তু মোবাইলে, মানে মোবাইলের ফুটেজ। তো ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।
তো কেলং কেন পৌঁছালাম না পৌঁছালাম সেটা তো তোমরা কিছুটা আঁচ করতেই পেরেছো, বাকি ডিটেলস আমি তোমাদের নেক্সট ভিডিও তোমাদের বলে দেবো। তো ঠিক আছে, আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। তো জয় হিন্দ।